সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের বাংলাদেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। গৌরবের বিজয়, সাম্যের পথে বাংলাদেশ, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি যুক্ত আছেন। আমার সঙ্গে আছেন কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন আব্দুস সালাম, মুক্তিযুদ্ধকালীন ক্র্যাক প্লাটুনের সদস্য। তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমার সঙ্গে আছেন কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম। আপনার কাছে আসি। শুরুতে ন্যায্য সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়তে আপনারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আপনি বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডারও ছিলেন। আপনি অনেক অবদান আপনার আছে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। 53 বছর আসলে কতটা প্রতিষ্ঠিত হয়েছে সেই ন্যায্য সাম্য মানবিক বাংলাদেশ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। 1971 সালের এই দিনে আমরা হানাদার পাক বাহিনীকে হটিয়ে দিয়ে দেশকে হানাদার মুক্ত করেছিলাম, শত্রু সৈন্য মুক্ত করেছিলাম, এবং যেই স্বাধীনতা মার্চ মাসে ঘোষিত হয়েছিল সেইটার অবাধ অগ্রযাত্রার সূচনা করেছিলাম। এই সংগ্রামের অগণিত বীর শহীদদের প্রতি আমি আজকে শ্রদ্ধা জানাই সনম্র চিত্তে, এবং তাদের আত্মদানের বিনিময়েই আমরা কিন্তু এই ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। মুক্তযুদ্ধ নিয়ে আমাদের আরো গভীর আলোচনা হওয়া প্রয়োজন এবং উপলব্ধির ভেতরে আনা প্রয়োজন যে ঘটনাটা কি ছিল। আমাদের মনে রাখতে হবে 71-এর মুক্তিযুদ্ধ কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ফসল ছিল না। এটা কোনো বিচ্ছিন্ন হয়ে একটা পাকিস্তানকে দুই টুকরো করে দুইটা পাকিস্তান করার সংগ্রাম ছিল না। এটা পাকিস্তানের ভাবধারা, পাকিস্তানের প্রতিক্রিয়াশীল ব্যবস্থা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মতাদর্শী ভিত্তি, সেটাকে নির্মূল করে, ইংরেজিতে বললে নেগেট করে, নেতিকরণ করে, তার বিপরীত ধারায় একটা সমাজ, রাষ্ট্র এবং দেশ কায়েমের জন্য সংগ্রাম ছিল। দ্বিতীয়ত, সারা দুনিয়ায় চলছিল একটা জাতীয় মুক্তি আন্দোলনের ধারা, এবং এক সময় সারা দুনিয়াটাই বড় বড় ইউরোপের দেশগুলো তাদের ভেতরে ভাগ বাটোয়ারা করে নিয়ে উপনিবেশ কায়েম করেছিল। সেই উপনিবেশের বিরুদ্ধে কিন্তু সারা দুনিয়ায় সংগ্রাম চলেছে, আমাদের দেশের সংগ্রাম হয়েছে। এই দক্ষিণ এশিয়ায়, ওই উপমহাদেশে অগণিত বীর শহীদ, তারা বুকের রক্ত ঢেলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম চালিয়েছে। এই সূত্রে আমি খালি ভাবার জন্য বলবো, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, ভাই, যে সূর্য সেন কি আমাদের মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিযোদ্ধা ছিল, সেই তালিকায় তার নাম কি থাকা উচিত? সবাই কিন্তু একটু হকচকিয়ে যাবে। সূর্য সেন সেটা তো অন্য ব্যাপার। কিন্তু আমি বলতে চাই, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে যে মুক্তির সংগ্রামের ধারা, সেই ধারাবাহিকতাতেই কিন্তু আমরা 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি। এবং সেই কারণে প্রথমে যেটা বললাম, এটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না, এটা ছিল জাতীয় মুক্তি আন্দোলনের ধারা যে দুনিয়াতে চলছিল তারই একটি অংশ। এবং সেই কারণে তার রাজনৈতিক উপাদানের পাশাপাশি তার অর্থনৈতিক, সামাজিক উপাদানটাকে আমাদের কিন্তু ভালোভাবে উপলব্ধি করতে হবে। সেখানেই আসে কিন্তু সাম্যের প্রশ্ন। এবং অনেকে একটা বিতর্ক করার চেষ্টা করেন যে 70-এর ইলেকশনে তো স্বাধীনতার প্রশ্ন ছিল না, তাহলে পরে এই স্বাধীনতার ঘোষণা কি আইনসঙ্গত কিনা, এরকম প্রশ্ন, অধ্যত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উত্থাপন করে থাকে। কিন্তু আমি যে আইনগত দিক থেকে দেখি, তাহলেও দেখা যাবে যে আইয়ুব শাহীর উৎখাত হলো 69 সালের গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে, এবং ইয়াহিয়া খান ক্ষমতায় এসে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হলো, এবং নির্বাচনে জনগণ রায় দিল, এবং রায় বাঙালির পক্ষে আসলো। আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেল সমস্ত পাকিস্তান ব্যাপী। পাকিস্তানের শাসক শ্রেণী তারা ব্রেক কষে বসলো, ষড়যন্ত্র শুরু করলো। পার্লামেন্টের সেশন ডাকা হয়েছে, 1 মার্চ ঘোষণা করে দিল যে সেশন স্থগিত করে দিলাম, এই সেশনের অধিবেশন বসবে না। আগে থেকেই আমরা কিন্তু প্রস্তুত হয়েছিলাম, এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়লাম যে এখন বাংলাদেশের স্বাধীন হওয়া ছাড়া উপায় নেই। আমি নিজে, তখনও 1 মার্চ হয়নি, 21 ফেব্রুয়ারির জনসভায় শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করলাম যে
জনগণের ভোটের রায় যদি অল পাকিস্তান বেসিসে তোমরা কার্যকর হতে না দাও, তাহলে পরে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে হলেও আমরা জনগণের ভোটের রায় কার্যকর করব। কিন্তু তারা এটা করলো না। শুরু হয়ে গেল লড়াই, মার্চের অসহযোগ আন্দোলন, 25শে মার্চ গণহত্যা, মানুষের শেষ সীমা ছাড়িয়ে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেই সময় গণহত্যা সমস্ত মানুষকে এই সিদ্ধান্তে নিয়ে আসতে উদ্বুদ্ধ করে যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবং 10ই এপ্রিল ওই নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে মুজিবনগরের আম্রকাননে সভা করে ঘোষণা করা হয় যে আমরা এই কারণে, যেহেতু এটা হয়েছে, সুতরাং আমরা গণপরিষদ হিসেবে নিজেদেরকে গঠিত করে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা সেটা পূরণের স্বার্থে আমরা স্বাধীনতা সংগ্রাম অগ্রসর করে নিচ্ছি এবং সরকার গঠন করছি। সেইটার অধীনেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেটার আওতায়, এবং সেটা জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় প্রবাহিত হয়েছে। এবং সেইখানে এইটা খেয়াল করতে হবে কারা অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধে। 15 আনা মানুষ হল শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক। কারা আমাদের সমর্থন দিয়েছিল? দুনিয়ার ভেতরে যারা প্রগতিশীল দুনিয়া, সমাজতান্ত্রিক বিশ্ব, নন অ্যালাইন মুভমেন্ট, এই ধরনের যারা বিবেকবাদ দেশ ছিল, তারা সব আমাদের পক্ষে এসেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দুনিয়া, দুর্ভাগ্যজনকভাবে চীনের নেতৃত্ব আমাদের বিরুদ্ধে ছিল তখন, তাদের ভূ রাজনৈতিক কতগুলো ভুল পলিসির কারণে। কিন্তু সাধারণভাবে বললে একদিকে প্রগতির দুনিয়া, আরেকদিকে প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদ উপনিবেশিক শাসক কর্তৃক লালিত দুনিয়া, এর ভেতরে লড়াই। এবং লড়াই করছে কারা? এদেশের শ্রমজীবী লোক। সঙ্গে সঙ্গে এটাও মনে রাখা দরকার, আমরা 71-এ একদিনে পৌঁছাইনি। অনেকে বলার চেষ্টা করেন আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম মানে 9 মাস। মিথ্যা কথা। মুক্তি সংগ্রাম তো বহুদিন আগে থেকে চলেছে। আমি তো প্রসঙ্গক্রমে বললাম যে ব্রিটিশ আমল থেকেই চলছিল। কিংবা পাকিস্তানি সময়টাও যদি ধরেন, তাহলে পাকিস্তানের গোটা অধ্যায়টায় কিন্তু একে একে সংগ্রাম করে এই কমিউনিস্ট পার্টি, আমি যে পার্টি করি, কমিউনিস্ট পার্টি 47 সালে 48 সালে আওয়াজ তুলেছিল, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়। এবং তেভাগার আন্দোলন ইলা মিত্রের নেতৃত্বে, মনি সিংয়ের নেতৃত্বে টঙ্ক আন্দোলন, নানকার আন্দোলন অজয় ভট্টাচার্য এবং বারিন দত্ত প্রমুখের নেতৃত্বে, এবং বিভিন্ন জায়গায় পাটকল শ্রমিকের আন্দোলন, রেলের আন্দোলন, বিশাল বিশাল আন্দোলন হচ্ছে। এবং ইতিহাসকে মানুষকে জানতে দেওয়া হয় না। আপনাকে সেই জিজ্ঞেস করি, বা আমার শ্রোতা মণ্ডলীকে যে জিজ্ঞেস করি, জেল হত্যার ঘটনা কি আপনারা জানেন? ওই হ্যাঁ জানি। কবে হয়েছিল? 75 সালের নভেম্বর মাসে। কিন্তু এই কথা কিন্তু আমাদের 15.5 আনা মানুষ জানে না যে প্রথম জেল হত্যাকাণ্ড হয়েছিল 1950 সালে রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে, এবং জেলের ভেতরে রাইফেল তাক করে হত্যা করা হয়েছিল। আমাদের কেন বিস্তৃত হয়ে গেল? বিস্তৃত হয়ে গেছে, করে দেওয়া হয়েছে কিনা? করে দেওয়া হয়েছে, সেটা একটা কারণ। কারণ হলো এইটা আগাগোড়া ইতিহাসকে বিকৃতির 2টা পথ আছে। একটা পথ হলো মিথ্যা তথ্য দেওয়া, আরেকটা পথ হলো সত্য তথ্য গোপন রাখা। সেটাও কিন্তু এক ধরনের বিকৃতি। এবং এইভাবে কিন্তু একটা ফলস ন্যারেটিভ, একটা মিথ্যা বয়ান তৈরি করা হয়, এবং এইবার তো প্রমাণিত হয়েছে। আপনি যে বলেন শ্রমজীবীদের, যে বেশিরভাগ শ্রমজীবী মানুষ আসলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই শ্রমজীবীদের অবদান কেউ কেউ কুক্ষিগত করেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কেননা এই মুক্তিযুদ্ধের যে ভাবাদর্শ বা চেতনার কথা বলে কেউ সেগুলোকে কুক্ষিগত করেছিল কিনা? হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছি। কুক্ষিগত করার একটা পথ হচ্ছে এমনভাবে বয়ানটা তৈরি করা, এমনভাবে ন্যারেটিভটা তৈরি করা, এইগুলো বাদ দিবা, এইগুলো বাদ দিবা, একটা লোকের কথাই এখানে তুলবা, তার ভূমিকাই হলো একমাত্র ভূমিকা। ABC থেকে A to Z সমস্ত কিছুই তার মাথা থেকে উদ্ভব হয়েছে, এবং একটা হিরো ওয়ার্শিপের মতো, পূজা করার মতো করে একটা ব্যক্তি চরিত্রকে ঊর্ধ্বে তুলে ধরা। কিন্তু আমরা জানি ইতিহাস তো খালি ব্যক্তি দিয়ে হয় না। ইতিহাসের
আলটিমেট নির্মাতা হলো জনগণ। জনগণকে সেই অবদান, কিন্তু জনগণের এই অবদানটার ফসল জনগণ কোনোদিনই পাবে না যতদিন না তারা সচেতন এবং সংগঠিত হয়ে তার সংগ্রামের ফসলটা রক্ষা করার জন্য চেষ্টা না করে। আমি পাবলিক মিটিং এ বলে থাকি, বোঝানোর জন্য পাবলিক মিটিং এ বলে থাকি যে ভাই সাহেব, জমি বর্গা দেওয়া যায় কিন্তু স্বার্থ বর্গা দেওয়া যায় না, এই কথা মনে রাখবেন। আপনি হাসিনার কাছে স্বার্থ বর্গা দিয়ে বসে থাকেন, খালেদা জিয়ার কাছে স্বার্থ বর্গা দিয়ে বসে থাকবেন, আর ইউনূসের কাছে স্বার্থ বর্গা দিয়ে বসে থাকবেন, কিংবা আমার কাছেও যদি স্বার্থ বর্গা দিয়ে বসে থাকেন, কিচ্ছু হবে না। নিজের স্বার্থে নিজেকে সংগঠিত হতে হবে, সচেতন হইতে হবে এবং নিজেদের রাষ্ট্রীয় কাঠামোগুলোতে দখল আনতে হবে, একেবারে তলা থেকে উপর পর্যন্ত, প্যারালাল অল্টারনেট স্ট্রাকচারস অফ স্টেট। এই যে কুক্ষিগতের ইতিহাস, অবদানকে কুক্ষিগত করা আজকের বাংলাদেশে এসে আপনার প্রত্যাশার জায়গা কি? না, কুক্ষিগত করার ব্যাপারটা বুঝতে হবে কেন হলো। এটা হলো আমাদের দেশে যেইভাবে আমরা যাত্রা শুরু করেছিলাম, এইটার নেতৃত্ব দেওয়ার জন্য আওয়ামী লীগের উপর দায়িত্ব পড়েছিল। একটা এপিসোড আমি না বলে পারছি না, ঘটনাটা খুব আলোচিত না। দেশ স্বাধীন হওয়ার পর, বিজয় হওয়ার পর, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের কারাগারে, তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার, উনি সমস্ত কিছু পরিচালনা করছেন। তিনি বললেন আমাদের দেশ স্বাধীন দেশ হয়েছে, এই দেশ পরিচালনা করবে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা মানে ওই কৃষক, শ্রমিক সহ তাজউদ্দিন আহমেদ। এবং আমি সমস্ত জায়গায় মিলিশিয়া ক্যাম্প করছি, আপনার নাম লেখানো এখানে। এবং এই মুক্তিযোদ্ধারাই হবে এসপি, তারাই হবে ডিসি, তারাই হবে ব্যাংকের অফিসার, তারাই হবে কর্মচারী, তারাই হবে সৈনিক, তারাই হবে পুলিশ। সেটা কি থাকলো? বঙ্গবন্ধু ফিরে এসে এই আদেশ নাকচ করে দিলেন। নাকচ করে দিয়ে পার্লামেন্টারি সিস্টেমে চলে গেলেন। আমরা কমিউনিস্ট পার্টি সহ প্রগতিশীল দলগুলো বলেছিলাম এখন এইটা করতে যায় না, এখন বরঞ্চ যাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে তাদের সবাইকে নিয়ে একটা প্রভিশনাল অস্থায়ী বিপ্লবী সরকার করেন, কিন্তু সেটা তিনি করলেন না। আমি আপনার কথাটি শুনতে চাই একটি বিরতি থেকে এসে ফিরে এসে। প্রিয় দর্শক, বিজয়ের বাংলাদেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, কোথাও যাবেন না। মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও শুরু করছি বিজয়ের বাংলাদেশে। আমরা আলোচনা শুনছিলাম, আমার সঙ্গে আছেন কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার। আপনি যে কথা বলছেন, আসলে কেন আমাদের এই বিকৃতির মুক্তিযুদ্ধ বা বিকৃতির বাংলাদেশ দেখতে হলো বা বিকৃতির ইতিহাস দেখতে হলো, সেটা বলতে গিয়ে আমি প্রথমে মুক্তিযোদ্ধার সচরিত্রটা নিয়ে কিছু আলোচনা করছিলাম এবং একটা সংগ্রামের ধারাবাহিকতায় যখন নাকি মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হলো এবং যেটা নাকি স্বাধীনতার ঘোষণা হিসেবে চিহ্নিত, সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য প্রতিষ্ঠাকল্পে আমরা গণপরিষদ হিসেবে সংগঠিত হয়ে এই কাজগুলো শুরু করলাম। এবং সৈয়দ নজরুল ইসলামকে অ্যাক্টিং প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট, আটক পাকিস্তানে, এবং তাজউদ্দিন সাহেব যে প্রাইম মিনিস্টার করে সরকারের মাধ্যমে আমরা সব স্রোত ধারা, এর আগে যে আন্দোলনগুলো ছিল, আন্দোলনগুলোর ভিতরে কিন্তু একটা বামপন্থী স্রোত ছিল, একটা জাতীয়তাবাদী স্রোত ছিল, আরো উপস্রোত অনেক ছিল। সব স্রোত ধারা মুষ্টিমেয় কিছু দালাল ব্যতীত পুরা জাতি ঐক্যবদ্ধ হয়ে সেই দিন একসঙ্গে দাঁড়িয়েছিল। এবং অনেকে আজকাল জাতীয় ঐক্যের কথা বলে, তা আমি বলবো জাতীয় ঐক্যের কথা সত্যিকার ভাবে যদি আপনারা মিন করেন, তাহলে আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে। সেই পথকে এড়িয়ে গিয়ে বা তার বিপরীতে গিয়ে যারা জাতীয় ঐক্যের কথা বলেন তারা হলো খুবই ধান্দাবাজ। তারা হলো নিজেদের শোষণ শাসন অব্যাহত রাখার উদ্দেশ্যে জাতীয় ঐক্যটাকে একভাবে ব্যবহার করে। যেইভাবে হাসিনা সরকার মুক্তিযুদ্ধের চেতনাটাকে একটা অপব্যাখ্যা দিয়ে, একটা বিকৃত বয়ান দিয়ে, তার দলীয় বয়ানের মাধ্যমে এটাকে একটা পণ্যে পরিণত করেছিল। এবং সেটা কেন করলো? করলো এই কারণে যে আওয়ামী লীগের একটা থিওরি ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী এই কথাটা বলতেন এবং তার অন্যান্য নেতারা তো আরো জোরে সোরে বলতেন যে দেশে উন্নয়ন হচ্ছে,
এই উন্নয়ন নিয়ে প্রশ্ন তুললে যে মানুষের কষ্ট করে আপনি তার কাছ থেকে টাকা নিয়ে উন্নয়ন করছেন, এইগুলো বললেই একটা এক্সকিউজ ছিল, এইটা হলো উন্নয়নের প্রসব বেদনা, বার্থ পেইনস অফ ডেভেলপমেন্ট, একটু কষ্ট না করলে উন্নয়ন হবে না বলে 1000 কোটি টাকার প্রজেক্ট তার ভেতরে অর্ধেকটা চুরি করে নিয়েছে। কল্পনা করতে পারেন এই সময়ের হিসাব বের হয়েছে, তা আমার হিসাব না, এটা কমিশন করে হিসাব বের হয়েছে, 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে এই সময়ের ভেতরে, এই রেজিমের কালে। হয়তো এর চেয়ে বেশিও হতে পারে, হয়তো আনঅ্যাকাউন্টেড থেকে গেছে। এখন কোশ্চেনটায় আসি, উন্নয়ন দরকার, উন্নয়নের জন্য স্থিতিশীলতা দরকার। সবাই বলে হ্যাঁ কারেক্ট, গোলমাল হলে তো চলবে না। তারপরের প্রশ্নটাই নিয়ে আসতো, স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। সরকারের ধারাবাহিকতার অর্থ কি? স্লোগানে রূপান্তর করলে এটা হয়ে যায় বারবার দরকার শেখ হাসিনার সরকার, বারবার দরকার আওয়ামী লীগের সরকার। এই ফিলসফিতে সে সমস্ত রাষ্ট্রযন্ত্রের যারা কর্মকর্তা, সামরিক বেসামরিক এবং বড় বড় ব্যবসায়ী মহল, তার দলীয় কর্মী বাহিনীকে মোটিভেট করে ফেলেছে। ওর জন্য 100 লোককে হত্যা করলে, আমার ক্ষমতায় টিকে থাকার জন্য তুমি যদি 100 লোককেও হত্যা করো, 1000 লোককেও যদি হত্যা করো, ওইটা একটা দেশপ্রেমিক কর্তব্য। কিভাবে? কারণ এই হত্যার মাধ্যমে আমার ক্ষমতাকে তুমি টিকায় রাখছো। এই ক্ষমতায় টিকায় না থাকলে রাজনৈতিক স্টেবিলিটি থাকবে না, এবং রাজনৈতিক স্টেবিলিটি না থাকলে উন্নয়ন হবে না। উন্নয়ন করাটা হলো দেশপ্রেমিক কর্তব্য, ব্যাস, সিম্পল। এবং এইভাবে একটা বিকৃত থিওরির ভিত্তিতে সে যখন রাষ্ট্রযন্ত্র নিয়ে, জনগণ সমর্থন করে না, কিন্তু জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে তাকে ক্ষমতায় থাকতে হবে। এবং এটাই কিন্তু ফ্যাসিবাদী প্রবণতার। মুক্তিযুদ্ধ কি আসলে একটি দলেরই ছিল? তখন তো এমনই বলা হতো যে মুক্তিযুদ্ধ, না না, এই ওর জন্যই তো এইখান থেকেই আসছে। তার পাওয়ারটাকে অ্যাবসলিউট অ্যান্ড ইরিভার্সিবল করার জন্য সে মুক্তিযুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করত। এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতি তার ঘৃণা যতটা না, এবং সেই কারণে সে যতটা পলিসি না নিচ্ছে, প্রধানত নিত যে তার ক্ষমতা চিরস্থায়ী করে আসলো, ওই জামাতে ইসলাম আসলো, ওই স্বাধীনতা বিরোধীরা আসলো, এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে হবে, এই কথা বলে সেই লুটপাট রাজত্ব ফ্যাসিস্ট স্বৈরাচার সেটা কায়েম করত। এবং আপনি যেটা বলতেছেন সেটা তো কংক্রিট এক্সপ্রেশনস। যেমন একমাত্র বঙ্গবন্ধু তিনি যা করেছেন, তিনি ছাড়া আর কেউ কিছু করেননি, মিথ্যা কথা। এই দেশের আন্দোলনের সূত্রপাত, বঙ্গবন্ধুর অবদানকে আমি সামান্যতম ছোট করব না, কিন্তু বঙ্গবন্ধুকে বড় করতে গিয়ে মৌলানা ভাসানীর অবদান ছোট করার কোনো অর্থ নেই, মনি সিংয়ের অবদান ছোট করার কোনো অর্থ নেই, জিয়াউর রহমানের অবদান ছোট করার কোনো কারণ নেই, ওসমানীর অবদান ছোট করার কারণ নেই, তাজউদ্দিনের অবদান ছোট করার কোনো কারণ নেই। আমি খুবই দুঃখিত যে দেখলাম একদিন এই গণবিদ্রোহের পরে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা নামিয়ে ফেলা হচ্ছে। আমি মনে করি যে এটা রং পদ্ধতি। ওই ছবি না নামিয়ে ওই ছবির পাশে আরো 10 জন নেতার ছবি যুক্ত করে দেওয়া উচিত ছিল। সেটা হলো ইতিহাসের প্রপার রিপ্রেজেন্টেশন। তা না হলে পরে একটা ছবি নামিয়ে আরেকটা ছবি উঠালাম, এইটা দিয়ে ইতিহাস বিকৃতির হাত থেকে কিন্তু আমরা এখনো কি আমরা পেরেছি যে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা জাতিকে? তালিকা এইগুলোর ব্যাপারে তো প্রশ্ন আছেই। মুক্তিযুদ্ধ জিনিসটা কি এইটা সম্পর্কে উপলব্ধি সঠিকভাবে আগেও অসম্পূর্ণ ছিল, এখন তো আরো বেশি হয়ে গেছে। এটি কারা করেছে আসলে, কুক্ষিগত কাজটি কারা? এটা আমরাও করেছি। কারণ আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, ওই যে আমি বললাম পাকিস্তানি ব্যবস্থাকে নেগেট করে তাকে কবর, তার বিপরীত ধারায় সাম্য, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার, এইটার ভিত্তিতে কিন্তু আমরা দেশের স্বাধীনতা সংগ্রাম করেছিলাম। কিন্তু এইখানে নেগেট করার জায়গাটাকে তারা ছোট করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমি আলোচনায় ফিরতে চাই আরো একটি বিরতি নিয়ে। প্রিয় দর্শক, বিজয়ের বাংলাদেশ নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বিজয়ের বাংলাদেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সঙ্গে আছেন কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম। আপনার কাছে আসতে চাই, 24-এর যে বাংলাদেশ, এই 24 সালটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে
নতুনভাবে হয়তো লেখা হবে। মুক্তিযুদ্ধের যে চেতনা বা বিকৃতির ইতিহাস, তারপরে আবারও বেশ কয়েকটি একটি অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের পথে উত্তরণে, আবারও 24-এ এসে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটলো, বাংলাদেশের দেশের সবচেয়ে বড় একটি অভ্যুত্থান ঘটলো, এক নতুন সরকার। এবং আজকে আমরা দেখলাম যে মহান বিজয় দিবসের এই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচনের একটি রোড ম্যাপও তিনি স্পষ্ট করেছেন। কি মূল্যায়ন আপনার? না, আমি বলতে যাচ্ছি যে এই যে সাম্প্রতিক সময়ে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা ঐতিহাসিক ঘটনা। আমি স্যালিউট করি সেই বীর সন্তানদের। লাখো লাখো ছাত্র জনতা, শ্রমিকদের কথা একটু কম বলা হয়, ছাত্রদের কথা একটু একমাত্র কেন্দ্রীভূত করা হয়। এটা আবার সত্য ঘটনা তা না। শহীদের তালিকা দেখলে দেখা যাবে যে তার ভেতরে একটা বিশাল সংখ্যাই হলো রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, সাধারণ শ্রমজীবী মানুষ। যাই হোক, তাদেরকে আমি স্যালিউট করি। এইবারের গণ অভ্যুত্থানকে অনেকে আমাদের মুক্তিযুদ্ধের বিপরীতে উপস্থাপন করার চেষ্টা করেছে, এবং আমরা দ্বিতীয় স্বাধীনতা করছি, স্বাধীনতা নাম্বার 2 এবং ইত্যাদি এই ধরনের বয়ান আনার চেষ্টা করেছে। এটা খুবই অন্যায় এবং খুবই ভুল। আমরা 71-এ যে স্বপ্ন দেখে দেশ স্বাধীন করেছিলাম, আওয়ামী শাসনের ফলে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, যার কারণেই তো আবার যার কারণে এটা হলো। তাহলে পরে কনক্লুশনটা কি? 71-এর প্রকৃত মুক্তিযুদ্ধের প্রকৃত সারমর্মটাকে পুনরুদ্ধার করে এবং আওয়ামী ন্যারেটিভটাকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের আসল ন্যারেটিভটাকে পুনরুত্থিত করতে হবে। এখন আওয়ামী ন্যারেটিভটাকে কবর দিতে গিয়ে যদি আমরা মুক্তিযুদ্ধকেও কবর দিয়ে ফেলি, তাহলে আই উইল বি দ্য লাস্ট ম্যান টু এগ্রি, এবং আমি সমস্ত শক্তি নিয়ে এটার বিরুদ্ধে প্রতিহত করব। এবং এটা হলো যারা নেতৃত্বে আছেন তারা এখন হলো এই অভ্যুত্থানের পর যে একটা সরকার ক্ষমতায় অধিষ্ঠিত আছে, এই সরকার কোনো বিপ্লবী সরকারও না, কোনো রেগুলার সরকারও না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিন থেকে আমি বলেছি যে আপনার ম্যান্ডেট যেটুক সেইটুক করেন, কমও করেন না, বেশিও করেন না। ম্যান্ডেটটা কি? একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যেতে হবে। কোন অবস্থা ছিল? জনগণের সমর্থনহীন একটা ফ্যাসিস্ট ডিক্টেটরশিপ, যেটা চিরস্থায়ী হওয়ার চেষ্টা করছে। কোথায় যেতে হবে? একটা নির্বাচিত ব্যবস্থা, যেখানে জেনুইন নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধিদের নির্বাচন করে তার ইচ্ছাটাকে প্রকাশ ঘটাতে পারবে, সেইখানে যেতে হবে। এইটা হলো তার টাস্ক। এই দ্বিতীয় জায়গায় যেতে হলে পরে কতগুলো সংস্কার দরকার। মহান বিজয়ের এই দিনে সরকার প্রধান আপনি লক্ষ্য করেছেন যে তিনি একটি নির্বাচনের রোড ম্যাপ দিয়েছেন 2025 সালের শেষ অথবা 26-এর শুরুতে নির্বাচন। হ্যাঁ, আমি মনে করি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি দিলেন। মানুষ টেনশনে ছিল, এবং যখন টেনশনে থাকে, যখন অনিশ্চয়তা থাকে, তখন অনিশ্চয়তার ভেতরেই কিন্তু অশুভ শক্তি নানান রকম ষড়যন্ত্র করার চেষ্টা করে। এবং আপনি ফেসবুকে দেখেন, এখন তো একেবারে জেনারেল, যে কেউ একটা ইউটিউবে একটা কিছু ছেড়ে দিতে পারে, ফেক নিউজ দিয়ে এগুলো ভরে ফেলা হচ্ছে। সুতরাং সেই জায়গায় মানুষের ভেতরে একটা সাইকোলজি তৈরি হয় যে হায় হায় কী যেন হয়, কী যেন হয়, কী যেন হয়। সেইখান থেকে অন্তত কিছুটা আমরা উদ্ধার পেতে সক্ষম হলাম। এবং এখন যেটা কর্তব্য সেটা হলো, আমি এটা সময়টা আরেকটু আগে নিলে ভালো হতো কি পরে নিলে ভালো হতো সেই আলোচনায় যেতে চাই না। কতগুলো কাজ তাকে করতে হবে যাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়। ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশন করা হয়েছে, একটা টাইম শিডিউলও দেওয়া হলো। কিন্তু আমি জানতে চাই, ইলেকশন ফ্রি ফেয়ার হওয়ার জন্য প্রাইমারি কন্ডিশন আমার মতে হলো নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে, পেশি শক্তির ব্যবহার বন্ধ করতে হবে, সাম্প্রদায়িকতা এবং আঞ্চলিকতার প্রয়োগ করে সুরসুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তার মতামত প্রভাবিত করার চেষ্টা বন্ধ করতে হবে। এই ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এটা অবশ্য কমিশন করে দেওয়া হয়েছে, তারা সংস্কারের প্রস্তাব নেবে। অনেকগুলোই সংস্কার বাই এক্সিকিউটিভ অর্ডার করা সম্ভব। শেষ কথা কি বলবেন? বিজয়ের বাংলাদেশ, গৌরবের বিজয়, শেষ কথা কি বলবেন? আমি বলবো, শেষ কথা কি বলবো, কোথায় দেখতে চান? আমি অনেক কিছু বলা আছে, অনেক মানুষের ভিতরে আশা নিরাশার দোলাচলে ঘুরে। পাবলো নেরুদার একটা কবিতা, সেখানে তিনি বলেছেন, গাছের পাতা একটা একটা করে যদি ছিঁড়েও ফেলা হয় তবু বসন্ত কেউ ঠেকাতে পারবে না। আজকের এই দিনে আমি মানুষকে বলবো, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত,
সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। এইটা রেখে মনের ভেতরে সাহস রাখবেন, সামনের দিনে মানুষের আকাঙ্ক্ষিত বাংলাদেশ কায়েম করব। এবং সেটার জন্য মানুষের ভিতরে একটা কথা চালু আছে, নৌকা লাঙ্গল পাল্লা শীষ সব সাপেরই দাঁতে বিষ, সব শালাকে দেখা হয়ে গেছে। জসিম ভাই বলতেন, আমাদের জসিম মন্ডল, সব শালাকে দেখছেন কিন্তু নিজের শালাকে তো এখনো দেখেন নাই। ওর জন্য আমি বিশেষ করে এই দিনে সমস্ত বামপন্থী প্রগতিশীল উদার গণতান্ত্রিক শক্তিকে আহ্বান জানাচ্ছি একটা নয়া যুক্ত ফ্রন্ট গঠন করে আগামী দিনের সরকার নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে আসার জন্য। ধন্যবাদ জনাব কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম। প্রিয় দর্শক, সবাইকে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আবারও শ্রদ্ধা জানাচ্ছি এবং বিজয় শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করতে হচ্ছে বিজয়ের বাংলাদেশ। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।